কোনো শহরের ইতিহাস জানতে হলে সেই শহরের ঐতিহ্যশালী ভবনগুলির ইতিহাস জানা অত্যন্ত জরুরি। ব্রিটিশ শাসিত বাংলায় কলকাতা ডালহৌসি চত্বরেই ছিল ব্রিটিশদের সমস্ত গুরুত্বপূর্ণ কার্যালয়গুলি। ফলে সেখানকার তাদের ঐতিহ্যশালী ভবনগুলো আজও দাঁড়িয়ে রয়েছে সে সমস্ত ইতিহাসকে বহন করে। সম্প্রতি হেরিটেজ কমিশন এই ডালহৌসি চত্বরকে একটি হেরিটেজ ডিস্ট্রিক্ট হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। শুধু ডালহৌসি চত্বরই নয়, লেক টেম্পল রোড, ভবানীপুর, এরকম বেশ কিছু এলাকা, তার মধ্যে রয়েছে কলেজ স্ট্রিট, সবগুলোকে কিন্তু হেরিটেজ ডিস্ট্রিক্টের তকমা দেওয়া হবে। যেখানে গেলে সেখানকার ঐতিহ্যশালী ভবনগুলো ঘুরে দেখলে যে কোনো পর্যটক বা দর্শক এই শহরের ইতিহাস সম্পর্কে ওয়াকিবহাল হতে পারবে। সম্প্রতি বণিক সভা ভারত চেম্বার অফ কমার্সের আয়োজিত একটি আলোচনা সভায় হেরিটেজ কমিশনের সদস্য পার্থরঞ্জন দাস এই বিষয়গুলি সকলের সামনে নিয়ে আসেন। পাশাপাশি আরবান ডিজাইনার মনিকা খোসলা ভার্গব তিনি আরও স্পষ্ট করে বলেন, এক একটি এলাকাকে চিহ্নিত করে সেখানকার সব কিছু না হোক, যদি একটি ভবনও ঐতিহ্যশালী হয় তার রূপকে ফিরিয়ে এনে পুনরায় তার পুরনো অবস্থায় ফিরিয়ে এনে সেটিকেই সেই পাড়ার একটি নিদর্শন হিসেবে গড়ে তোলার দিকে তারা কাজে হাত দিতে চলেছেন। আমাদের রাজ্যে দেখুন, লিস্টেড হেরিটেজ বিল্ডিং তো প্রায় কয়েকশো আছে এবং আরও বাড়ছে। আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট তৈরি করছি। আমাদের ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশনের কাছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের উপর একটা করে রিপোর্ট তৈরি করা আছে, যে তাতে কী কী হিস্টোরিক বিল্ডিং আছে, টেম্পল বা অন্যান্য হিস্টোরিক বিল্ডিং, সবগুলো আমাদের ট্যাগড নয়। আমরা আস্তে আস্তে সেগুলো ট্যাগ করছি, সেগুলোকে রেস্টোর করারও চেষ্টা করছি। আস্তে আস্তে আমরা একটা হেরিটেজ ম্যাপও তৈরি করবো ওয়েস্ট বেঙ্গলে, যাতে লোকে, আমাদের তো একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে দেখাও যাবে যে কোন ডিস্ট্রিক্টে কী আছে। প্লাস আমরা স্লোলি একটা রুটও চার্ট করব, যে অ্যাট এ গ্লান্স যদি কিছু হেরিটেজ বিল্ডিং লোকে দেখতে চায়, যেমন ধরা যাক যে বুদ্ধিস্ট কোনো যদি কেউ দেখতে চায় যে কী কী বিল্ডিং এখানে ছিল, পুরনো যেগুলো মোগলমারি আছে, জগজীবনপুর আছে, সেরকম রুটগুলো আমরা ট্রেস করে দেবো। যে এখানে গান্ধীজিও ছিলেন, সোদপুরে ছিলেন, বেলেঘাটায় ছিলেন, কোথাকৃতা ছিলেন, রবীন্দ্রনাথের কোন কোন বাড়িতে ছিলেন, আমাদের একটা বই পাবলিশ হয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসররা করেছেন, সেরকম আমরা কিছু রুট করে দেবো। কাজে আমরা কনস্ট্যান্টলি লোককে এনকারেজ করি যে হেরিটেজ বিল্ডিংগুলো দেখতে, জানতে আমাদের হিস্ট্রি বা হেরিটেজ কী ছিল, এবং যারা ওনার আছেন জয়েন্টলি বা ইন্ডিভিজুয়ালি, তারা যাতে রেস্টোরেশনের জন্য এগিয়ে আসে। হাইকোর্টের যেটা রুলিং ছিল সেটা ইম্পর্টেন্ট, যে যদি কার পার্কিং, ওপেন কার পার্কিং বন্ধ করে দেওয়া যেত। তাতে আমার একটা প্রপোজাল ছিল, সেটা হচ্ছে যে আমাদের রবীন্দ্র সদন, নন্দন, একাডেমি অফ ফাইন আর্টস, ওই পুরো চত্বরটা মিলিয়ে, ওগুলো সব তো পাবলিক স্পেস, তাতে কিন্তু কোনো ডিজাইনড কার পার্কিং স্পেস নেই। তো আইএনসিএ ডিপার্টমেন্ট, ইনফরমেশন কালচার অ্যাফেয়ার্স, তার আন্ডারে যোগেন চৌধুরীর চেয়ারম্যানশিপে একটা কমিটি হয়েছিল। আমার দুটো স্কিম আছে, তাতে আমি ওখানে আন্ডারগ্রাউন্ড পার্কিং প্রপোজ করেছিলাম, যে প্রায় 500 গাড়ি যদি ওখানে আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে চলে যায়, তাহলে কিন্তু পলিউশনটা অনেক কমে যাবে। ওখানে অত লোক আসেন, অত প্রোগ্রাম হয়, কিন্তু তাদের সব গাড়ি সারফেসে রাখতে হয়, সারফেসে বা আশেপাশের রাস্তায়। তারা কিন্তু সব ওই আন্ডারগ্রাউন্ড পার্কিংটাকে ইউজ করতে পারবে। তার কিছু কিছু এরিয়া আছে যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, যেগুলোকে আমরা হেরিটেজ প্রিসিং বলে ডিক্লেয়ার করার চেষ্টা করছি। ডালহৌসির প্রপোজালটা তো আমরা অলরেডি কর্পোরেশনকে দিয়ে দিয়েছি। আমি একটা ম্যাপও তৈরি করেছি, যে আমরা ডালহৌসির কতটা এরিয়াকে হেরিটেজ প্রিসিংক্ট বা হেরিটেজ ডিস্ট্রিক্ট বলবো, আর তার বাইলজ কী হতে পারে, তার কন্ট্রোলিং মেজার কী হতে পারে। এবং আস্তে আস্তে আমরা কলেজ স্ট্রিটের উপরেও করবো, তারপর লেক টেম্পল রোডেও করবো। এরকম নর্থ কলকাতাও কিছু কিছু জায়গা আছে যেগুলো একটা ডিস্টিংক্ট ক্যারেক্টার আছে, যেগুলো এক একটা বিল্ডিং ইন্ডিভিজুয়ালি হয়তো সাংঘাতিক নয়, কিন্তু সবগুলো মিলিয়ে একটা সুন্দর ক্যারেক্টার আছে, যেটা ইউনিকলি কলকাতার, সেটা অন্য কোথাও পাওয়া যায় না। তো সেইগুলোকে আমরা রেখে দেওয়ার চেষ্টা। আমি টিডিআর নিয়ে প্রায় 12 বছর কাজ করছি, ট্রান্সফার অফ ডেভেলপমেন্ট রাইটস, যাতে যারা পুরনো বাড়ি রাখবেন, ভাঙবেন না, তাদের কী ইনসেন্টিভ দেওয়া যাবে, সেটা নিয়ে গভর্নমেন্ট কিন্তু অনেক এগিয়ে গেছে, অনেক কাজ হয়েছে। So if we look at renewal of the city is it requires a separate set of guidelines from regular building of the city. Rejuvenation requires firstly that we address each area with its own specific needs and problems, and
when we worked on, say, 3 different areas. One was Park Street, the renewal of Park Street, where we started working on the rejuvenation project very gently through a festival, and then took it through its urban rejuvenation and ultimately achieved an economic as well as architectural revival of the street. Next is when we worked in a single house in the Bhawanipur Pada, and the aim was that we conserve the urban fabric of the city, and we develop the whole area to maintain its neighborhood essence, which is the urban morphology of our city. After all, what have we inherited in Kolkata? Definitely the Pada. And now when we are working on the riverfront, what we are looking at is that through the riverfront, we are able to lift up the community as well as the economic revival of the older parts of the city, like especially like North Calcutta, and further beyond that area also. So it's not just about creating a very fancy development on the riverfront. The aim of the riverfront development is to actually lift up the rest of the city and to revitalize the whole city. So the aim of architectural revival doesn't look at just one building or one area. The aim is that through that one building or one area, we aim at recharging the whole city.